আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে গদ্যাংশ থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করছো। নাটক, উপন্যাস, গীতি, কবিতা, বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ রয়েছে। তো আমরা সাহিত্যের যে বিভিন্ন রূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ রীতি এই প্রবন্ধটি নিয়ে আজকে কথা বলব। লিখেছেন হায়াত মামুন। তো সাহিত্য কি, এই জিনিসটি আমরা এই প্রবন্ধটি আলোচনা করলে সুন্দরভাবে বুঝতে পারব। তো এই প্রবন্ধটি পাঠ করার পর তোমরা যা আয়ত্ত করতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে, নাটকের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, সাহিত্যের শাখাগুলো চিহ্নিত করতে পারবে, কবিতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, নাটকের গঠন রীতি বিশ্লেষণ করতে পারবে। তো আমরা এখন হায়াত মামুদ সম্পর্কে কিছু তথ্য জানব। তিনি 1939 সালে 2 জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলায় মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়ার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি, কলকাতা যাজকপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তো নিচের এই ছবিগুলি লক্ষ্য করো। ছবিগুলিতে আমরা কবি হায়াত মামুদের রচনার সম্ভার লক্ষ্য করছি। মূলত তিনি গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি মূলত প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। আমরা কিছু শব্দার্থ এখন দেখব। শ্রব্যকাব্য, যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত। দৃশ্যকাব্য, নাটককে দৃশ্যকাব্য বলা হয়েছে, যা একসাথে দেখা ও শোনা যায়। শেক্সপিয়ার, ইংরেজ কবি ও নাট্যকার। একাঙ্কিকা মানে এক অঙ্কের নাটক। সাহিত্যিক, এখন সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি নিয়ে আমরা আলোচনা করব। তো বিশ্লেষণ করার পূর্বে আমরা সাহিত্য সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, সাহিত্যিক সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। সাহিত্যের রূপ বলতে আমরা কি বুঝি, এই জিনিসটিও ধারণা থাকলে প্রবন্ধটি বুঝতে সহজ হবে। সাহিত্যিক, যারা সাহিত্য রচনা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, বঙ্কিম চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ, ওনারা সাহিত্যিক। এখন ওনারা যে সাহিত্য রচনা করেছেন, সেই সাহিত্য গীতাঞ্জলি, অগ্নিবীণা, বিষাদ সিন্ধু, মেঘনাদ কাব্য, এগুলো হলো সাহিত্য। এখন এই সাহিত্যের রূপ বিভিন্ন রকমের, যেমন কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। এখন এই সাহিত্যের বিভিন্ন শাখা রয়েছে। কবিতা সাহিত্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এই হলো সাহিত্যের রূপ। এখন এই রীতিটা কি আমরা প্রথম জানলাম। সাহিত্যিক, কবি লেখকদেরকে আমরা সাহিত্যিক বলি। সাহিত্য, তারা যে জিনিসটা লেখেন
হ্যাঁ, বিভিন্ন কাব্যগ্রন্থ এবং সাহিত্যের যে রূপ, তাও কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, এগুলি বিভিন্ন রূপে রয়েছে। এখন এই সাহিত্যের রীতিটা কি, নিয়ম কানুন, যেমন নিয়ম কানুন, আলোচনা, পর্যবেক্ষণ। এখন এই নিয়ম কানুন, আলোচনা, পর্যবেক্ষণটাই হলো রীতি। কি নিয়মে কবিতা লেখা হয়, কি নিয়মে নাটক হয়, কি নিয়মে উপন্যাস হয়, সেটি হলো রীতিনীতি, পর্যবেক্ষণ, আলোচনা। আমরা এখন পাঠের আলোচনায় প্রবেশ করব। সাহিত্য, সাহিত্য কি এই জিনিসটা আগে বুঝতে হবে তোমাদের। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। শারীরিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হবে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। কবিতা ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতা প্রধান দুটি রূপ ভেদ রয়েছে, মহাকাব্য ও গীতি কবিতা। মহাকাব্য বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে। ভারতবর্ষ উপমহাদেশের প্রাচীন দুটি কাহিনী, একটি হলো রামায়ণ, অন্যটি হলো মহাভারত। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তা গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। তো সাহিত্যের আরেকটি শাখা, সেটা হলো কি, কবিতা। কবিতাটা কিভাবে লিখিত হয়? ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ এটা পদ্যে লিখিত হয়। কবিতা আবার দুই রকমের, মহাকাব্য ও গীতি কবিতা। মহাকাব্যটা হলো বাংলা ভাষার মহাকাব্যের চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রথম প্রাচীন কাহিনী, একটি হলো রামায়ণ, অন্যটি হলো মহাভারত। তো মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে সেটা গল্পে না লিখে, গদ্যে না লিখে লিখতে হবে কোথায়? কি? পদ্যে। তারপরে আছে গীতি কবিতা। বঙ্কিমচন্দ্রের মতে বক্তার বাবুচ্ছ্বাসে পরিস্ফোটন মাত্রই যাহার উদ্দেশ্যে সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্যের সর্বাংশে সত্য। গীতি কবিতার কবির অনুভূতি প্রকাশ হওয়ার সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্রবিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই। যদি কবি মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যের গীতি কবিতা আদি নিদর্শন বৈপ্লব পদাবলী। তার মানে গীতি কবিতাটি হলো একটু বড় হবে আকারে, হ্যাঁ, সেক্ষেত্রে দীর্ঘ হলে অসুবিধা হবে না, যদি সেটার অর্থ থাকে, পরিপূর্ণ মনের যে অভিব্যক্তি সেটা যদি প্রকাশিত হয়, তবেই সেটা গীতি কবিতা হিসাবে আমরা মেনে নেব। গীতি কবিতার শ্রেণী বিভাগ ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক রয়েছে। যেমন ভক্তিমূলক রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, হ্যাঁ, রজনীকান্তের রচনা। স্বদেশপ্রীতিমূলক বঙ্কিমচন্দ্রের বঙ্গে মাতরম, হ্যাঁ, প্রেমমূলক, প্রাকৃতিক বিষয়ক, চিন্তামূলক বা দর্শনশ্রয়ী কবিতা, সুখ আশ্রয় করে লিখিত কবিতা এর সমপর্যায়ভুক্ত। এটা আবার দুটি ধারা রয়েছে। বাংলা কবিতার বিশেষ দুটি ধারার জন্য কবিতার মাঝেও দুটি ধারা তৈরি করেছেন নতুন, যেমন কাজী নজরুল ইসলামের ও জসীমউদ্দিনের। প্রথমজন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি হিসাবে আমরা জানি, আর দ্বিতীয়জন পল্লী কবি হিসাবে স্থায়ী আসন লাভ করেছে বাঙালিদের মনে। নজরুলের কবিতা যা উদ্দীপ্ত কণ্ঠস্বর বা দীপ্তভাবে দেখা মেলে, তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ ও সুজন বাদিয়ার গান পূর্বে কেউ রচনা করেন। এই কবিতার পরে আসো নাটক। নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। সুখ দুঃখযুক্ত মানুষের যে রূপ দর্শন, রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের মাধ্যমে, অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয়, তাই নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে মুদ্রিত হয়ে
তখন তো ছাপাখানা ছিল না, গড়ে গড়ে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালের পাঠক সমাজ। নাটক সচরাচর 5 অঙ্ক বিশিষ্ট হয়ে থাকে, যেমন প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার। নাটক আবার ওই কাহিনী, বিষয়বস্তু, পরিধির দিক থেকেও আবার নাটককে 3 ভাগে আমরা ভাগ করতে পারি: ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। ট্র্যাজেডি নাটকগুলি হলো, ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে, যেমন ফ্লর, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুট মঞ্চায়ন, সমস্ত কিছুই সমন্বয়ে সুসংগীত। গ্রিস দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরস্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয় ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণা রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম যে মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়িত করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই হলো কমেডির উপযুক্ত। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তবের অবস্থান, আকাঙ্ক্ষার সঙ্গে প্রান্তিক যুগের এবং উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ও ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশুভ দুর্বলতার হাত থেকে মুক্তি দেয়, আমাদের সুস্থ ও স্বাভাবিক করে তোলে। প্রহসন এক ধরনের সামাজিক নকশা, যেখানে সমাজের সমসাময়িক চিত্র তথা প্রতিবাদ কিছুটা হাস্যরসের ছোঁয়ায় অভিনীত হয়ে, তাই প্রহসন। যেমন বিয়ে পাগলা বুড়ো নাটক। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ক্লাসিক্যাল, রোমান্টিক, কাব্যধর্মী, সামাজিক, চক্রান্তমূলক, ঐতিহাসিক, পৌরাণিক, গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত্র নাটক, উপন্যাসের নাট্যরূপ, সমস্যা প্রধান নাটক ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই 2টি বিভাজন তো রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়, আর তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, যেমন নীল দর্পণ নাটক তার শ্রেষ্ঠ উদাহরণ। তার মানে ওই নাটক বিভিন্ন রকমের হয়ে থাকে, ক্লাসিক্যাল কিংবা রোমান্টিক কিংবা সামাজিক কিংবা চক্রান্ত কিংবা প্রেমাত্মক কিংবা ঐতিহাসিক, বিভিন্ন রকমের নাটক কিন্তু এই গ্রাম বাংলায়, গ্রামের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়। তো এই মোটা দাগে ট্র্যাজেডি এবং কমেডি নাটক ছাড়াও এই বিভিন্ন বিষয়ের উপর নাটক লেখা হয়েছে। তো মাইকেল মধুসূদন দত্তের সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি কিংবা প্রহসনমূলক নাটক তিনি নিয়ে এসেছেন। তাছাড়া সামাজিক নাটক নিয়ে এসেছেন দীনবন্ধু মিত্র নীল দর্পণের মাধ্যমে। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার, অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটকের, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, তারপর সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর জিগেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিনোদন উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব জাতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা নাটকের মূল ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অপরাপর, তারপর প্রতীক ধর্ম নাটক হিসাবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। তো আমরা কবিতা নিয়ে আলোচনা করলাম, নাটক নিয়ে আলোচনা করলাম। তো একটি কাজ তোমরা খাতায় লিখে নাও, চেষ্টা করবে সমাধান করার জন্য। কবি হায়াত মাহমুদ কবিতা ও গল্প দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও কি সাহিত্যে খ্যাতি লাভ করেন?
সাহিত্যের রূপরীতি প্রবন্ধের আলোকে নাটকের গাঠনিক দিকগুলি মূল্যায়ন করো। আমরা কিছু মূল্যায়ন করবো এখন। কালাপাহাড় কোন ধরনের নাটক? ঐতিহাসিক। মাধবী কঙ্কাল রাজপুত জীবন সন্ধ্যা কার রচনা? রমেশচন্দ্র দত্ত। মঙ্গল কাব্যে কোন যুগের সাহিত্য? মধ্যযুগের। জনা বুদ্ধদেব কোন ধরনের নাটক? পৌরাণিক। চন্দ্রগুপ্ত শাহজাহান নাটক রচয়িতা কে? জীবেন্দ্রলাল রায়। শেক্সপিয়ার সকল নাটক কিভাবে রচিত? কবিতায়। নীলদর্পণ কার রচনায়? দীনবন্ধু বন্ধু মিত্র। গীতি কবিতার আদি নিদর্শন কোনটি? বৈশব কবিতাবলী। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনককে? কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দীন। বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে দাও। নাটক সমাজের দর্পণ স্বরূপ ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ।